দিন আমাদেরও আসবে, মেননকে বললেন ইনু। জানাবো প্রধান উপদেষ্টাকে চিঠি, বিএনপির কি আছে এতে। এবং সর্বশেষে জানাবো অভ্যুত্থানের আগে পরে বিএনপি নেতাদের বক্তব্য, জনমনে প্রশ্ন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দিন আমাদেরও আসবে, মেননকে বললেন ইনু। আদালতে গ্রেফতার শুনানিতে এসে কাঠগড়ায় দাঁড়িয়ে শুনানি শুনছিলেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন। শুনানির এক পর্যায়ে ইনু হেসে মেননকে বললেন, দিন আমাদেরও আসবে। এ সময় মুচকি হাসেন মেননও। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে বিভিন্ন মন্ত্রী এমপির সঙ্গে রিমান্ড ও গ্রেফতার শুনানির জন্য তোলা হয় আওয়ামী লীগের সহযোগী দুইটি দলের হেভিওয়েট নেতা জাসদের ইনু ও ওয়ার্কার্স পার্টির মেননকে। শুনানির সময় কাঠগড়ায় পাশাপাশি দাঁড়ান ইনু ও মেনন। মেনন মুখে হাত দিয়ে একটু মনোযোগ সহকারে সবার শুনানি শুনছিলেন। পাশে দাঁড়িয়ে ইনু যেন তার সঙ্গ দিচ্ছিলেন। বিভিন্ন মন্ত্রী এমপি আসামিদের শুনানির সময় কখনো হাসতেও কখনো বিরক্ত হতে দেখা যায় তাদের। বিভিন্ন বিষয় নিয়ে কথাও বলেন তারা। শুনানির এক পর্যায়ে হাসানুল হক ইনু হেসে মেননকে বলেন, দিন আমাদেরও আসবে। তবে এই কথার কোনো উত্তর না দিয়ে শুধু মুচকি হাসেন রাশেদ খান মেনন। এদিকে শুনানি চলাকালে মেনন তার আইনজীবী তানভীরকে বলেন, কালকে হয়তো আমাকে হাসপাতালে তুলতে পারে। কি বিষয়ে জানতে চাইলে তার আইনজীবী তানভীর বলেন, উনি আসলে অসুস্থ, ৮৩ বছর বয়স, কাল ওনাকে হাসপাতালে আনতে পারে বলে জানিয়েছেন। এদিকে শুনানি শেষে ইনু ও মেননকে নতুন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর তাদের আবার কড়া নিরাপত্তায় হাজতখানায় নেওয়া হয়। এদিকে আওয়ামী লীগ সরকার পতনের পর একাধিক মামলায় রিমান্ডে গেছেন ইনু ও মেনন। প্রধান উপদেষ্টাকে চিঠি, বিএনপির কি আছে এতে। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছে বিএনপি। সেখানে কিছু বিষয়ে তাকে পরামর্শ দেওয়া হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপির ৮ সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এই চিঠিটি প্রধান উপদেষ্টাকে দেওয়া হয়। অধ্যাপক ইউনূসকে দেয়া চিঠিতে বিএনপি লিখেছে, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণতন্ত্র ও মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রতিটি লড়াইয়ে নেতৃত্ব দানকারী কিংবা গর্বিত সক্রিয় অংশীদার হিসেবে বিএনপি তার অবস্থান থেকে প্রতিটি লড়াইয়ের সুফল জনগণের জন্য কার্যকর করার যথাসাধ্য চেষ্টা করেছে এবং করছে। বিএনপি মনে করে যে জনগণের স্বার্থ রক্ষা ও স্থায়ী কল্যাণ নিশ্চিত করার জন্য গণতান্ত্রিক শাসনের বিকল্প নেই। গণতান্ত্রিক রাষ্ট্রের সংস্কার একটি সদা চলমান অনিবার্য প্রক্রিয়া বা প্রতিক্রিয়া। বিগত ফেসিবাদী পতিত স্বৈরাচারের সরকারের মতো আগে উন্নয়ন পরে গণতন্ত্র যেমন জনগণের গণতান্ত্রিক অধিকার হরণের অপকৌশল ছিল, এখনো কিছু ব্যক্তি ও গোষ্ঠীর আগে সংস্কার পরে গণতন্ত্র তেমনি ভ্রান্ত কূটতর্ক। বিএনপি লিখছে, আজ যারা সংস্কারের কথা বেশি বেশি বলেন এবং বিএনপিকে সংস্কারের বিপক্ষের শক্তি বলে চিহ্নিত করার অপচেষ্টা করেছেন, তাদেরকে আমাদের ভিশন 2030 এবং রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচিতে যেসব সংস্কারের প্রস্তাব করা হয়েছে ও যেসব পরিবর্তনের আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে তার প্রতি দৃষ্টি দিতে বলছে। 31 দফায় বিএনপি আরো বলছে, এসব প্রস্তাবের চেয়ে ভালো কোনো প্রস্তাব কেউ দিলে জনস্বার্থে তা সাদরে গ্রহণ করা হবে। অর্থাৎ সংস্কারের চলমান প্রক্রিয়া বিএনপির ঘোষণারই অংশ। বিএনপি মনে করে যে সব পরিবর্তনই সংস্কার নয়, সংস্কারের উদ্দেশ্য ইতিবাচক ও গঠনমূলক পরিবর্তন। এ ব্যাপারে বিএনপি সব প্রস্তাব নিয়েই যুক্তিগ্রাহ্য আলোচনাকে স্বাগত জানায়। চিঠিতে আরো বলা হয়েছে, অযথা সময় ক্ষেপণ করে জনগণকে তাদের ভোটাধিকার তথা রাষ্ট্রের মালিকানা প্রতিষ্ঠার অধিকার থেকে বঞ্চিত রাখার কৌশলকে বিএনপি সমর্থন করে না। এটা দল কিংবা গোষ্ঠীর স্বার্থে এবং রাজনীতি কিংবা রাজনৈতিক প্রতিষ্ঠানকে হেয় ও অপ্রাসঙ্গিক করার অপচেষ্টা মাত্র। দেশ ও জনগণের স্বার্থে জনগণের সম্মতি নিয়ে 31 দফায় বর্ণিত এবং ঐকমত্য গৃহীত সব সংস্কার প্রস্তাব বাস্তবায়নের দৃঢ় প্রতিজ্ঞ। বিএনপি সকল সহযোগিতা প্রত্যাশা করে। চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি বিএনপির আবেদন 2024 সালের 21 নভেম্বর এবং 2025 সালের 10 ফেব্রুয়ারি আমরা আপনাকে লিখিতভাবে আমাদের উদ্বেগের কথা এবং কয়েকটি পরামর্শ জানিয়েছিলাম। দুর্ভাগ্যক্রমে যেসব বিষয়ে আপনাদের অবস্থান আমরা জানতে পারিনি কিংবা এইসব বিষয়ে কোনো আলোচনাও হয়নি। উল্লেখ্য, ফ্যাসিস্ট সরকারের ধারা বৈষম্যের শিকার ও পদোন্নতি বঞ্চিত প্রশাসন ক্যাডারের 764 জন কর্মকর্তাকে সচিব সহ বিভিন্ন পদে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হলেও তাদের একজনকেও এখন পর্যন্ত পদায়ন না করে পতিত সরকারের অপশাসনের দোসর ও সুবিধাভোগীদের দিয়েই রাষ্ট্র পরিচালনা করার ফলে সরকারের কার্যক্রম ও উন্নয়ন প্রয়াস ব্যাহত হচ্ছে। অন্যান্য ক্যাডারে বৈষম্যের শিকার কর্মকর্তা কর্মচারীদেরও ভূতাপেক্ষ ও পদোন্নতি ও পদায়ন নিশ্চিত করা যুক্তি
যৌক্তিক বিধায় তা দ্রুত সম্পন্ন করা জরুরি বলে বিএনপি মনে করে। আমরা দৃঢ়ভাবে মনে করি যে কোন রাষ্ট্রের প্রধান নির্বাহী ও তার সরকারের বক্তব্য ও মতামতকে সমন্বয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি এর কিছু ব্যতিক্রম আমাদের উদ্বিগ্ন করেছে। প্রধান উপদেষ্টাকে লেখা চিঠিতে বিএনপি বলছে, আমরা আপনাকে সমর্থন জানিয়েছি এবং আপনার উপরে আস্থা রাখতে চাই, কিন্তু আপনার সরকারের কিছু ব্যক্তি এবং আপনাকে সমর্থনকারী বলে দাবিদার কতিপয় ব্যক্তি ও সংগঠনের প্রকাশ্য বক্তব্য ও অবস্থান জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। আশা করি আপনি এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আমরা আগেও বলেছি এবং এখনো বলতে চাই যে দেশের জনগণকে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার যে মহান দায়িত্ব আপনার উপর অর্পিত হচ্ছে, তা যত দ্রুত সম্ভব আপনি তা পালন করবেন। আপনি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যেসব আইন, বিধিবিধান সংস্কার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহে যেসব পরিবর্তন জরুরি তা সম্পন্ন করার মাধ্যমে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন সম্ভব বলে আমরা মনে করি। এ ব্যাপারে ইতোপূর্বে আপনার সঙ্গে সাক্ষাৎকালে প্রদত্ত আপনার এই আশ্বাস অনুযায়ী আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে অবিলম্বে সুনির্দিষ্ট উদ্যোগ গ্রহণের জন্য আমরা আপনার প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা এনআইডি প্রকল্প নির্বাচন কমিশনের অধীনে রাখার এবং নির্বাচনী এলাকায় পুনর্নির্ধারণের বিষয়ে আইনি জটিলতা দ্রুত নিরসনের প্রস্তাব করছে। একই সঙ্গে পতিত ফেসিবাদী দল ও সেই দলীয় সরকারের সঙ্গেই যারাই যুক্ত ছিল তাদের বিচারের দ্রুত করে রাজনীতির ময়দানকে জঞ্জাল মুক্ত করার, জুলাই আগস্ট অভ্যুত্থানে নিহত ও আহতদের ক্ষতিপূরণ ও সুচিকিৎসায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার এবং দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অর্থনৈতিক কার্যক্রমে গতিশীলতা আনয়নের অধিকতর উদ্যোগ নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে ১/১১ অবৈধ সরকার এবং পতিত ফেসিবাদী সরকারের আমলে করা সব মিথ্যা ও হয়রানিমূলক মামলা অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি পুনর্ব্যক্ত করেছি। আমরা আপনার নেতৃত্বাধীন সরকারের সব ইতিবাচক কর্মপ্রয়াস সমর্থন প্রদান অব্যাহত রাখার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করে প্রয়োজনীয় সংস্কারের দ্রুত সম্পন্ন করে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সুনির্দিষ্ট রোডম্যাপ যথা শিগগিরই ঘোষণার মাধ্যমে জনমনে সৃষ্ট সব বিভ্রান্তি অবসানের আহ্বান জানাচ্ছি। এর আগে বুধবার দুপুর 12টার পর যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বিএনপি। অভ্যুত্থানের আগে পরে বিএনপি নেতাদের বক্তব্য জনমনে প্রশ্ন। সেনা সমর্থিত তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 2008 সালে নির্বাচন একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বসা আওয়ামী লীগ এরপর ভারতের সমর্থনে শেখ হাসিনা নেতৃত্বে দেশ 1.5 দশকের বেশি সময় ধরে একনায়কতন্ত্র তথা ফেসিবাদ কায়েম হয়। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো দীর্ঘ সময় ধরে আন্দোলন করেও স্বৈর শাসনের অবসান ঘটাতে পারছিল না। এমনই প্রেক্ষাপটে দেশের মানুষের মুক্তির দূত হয়ে আবির্ভূত হয় ছাত্র জনতার একক শক্তি। 2024 সালের 5 আগস্ট ঐতিহাসিক এক গণ অভ্যুত্থান তথা বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে, যার মূল নেতৃত্ব ছিল দেশের ছাত্র সমাজ। অভ্যুত্থানের দিনগুলোতে শিক্ষার্থীদের নেতৃত্বে স্বৈরাচার পতনের আন্দোলনে অংশ নিয়েছে রাজনৈতিক দলগুলো। অন্যান্য দলের মতো গণ অভ্যুত্থান সফল হওয়ার ছাত্রদের কৃতিত্বকে স্বীকার করেছেন বিএনপি নেতারা, কিন্তু পরবর্তীতে সংবিধান সংশোধন, রাষ্ট্র সংস্কার, জুলাই প্রক্লেমেশন এবং বিশেষ করে ছাত্রদের রাজনৈতিক দল গঠন করাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের দাবি, সংবিধান, রাষ্ট্রের বিভিন্ন কাঠামো, গণমাধ্যম ও অন্যান্য ফ্যাক্টর দেশে ফেসিবাদ কায়েমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রেখেছে। তাই ব্যাপক সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার জন্যই জুলাই আগস্টে মানুষ রাস্তায় নেমে এসেছিল, যার ফলশ্রুতিতে 1,500-এর বেশি ছাত্র জনতাকে প্রাণ দিতে হয়েছে। পঙ্গুত্ব ও অন্ধত্ব সহ 30,000-এর বেশি মানুষকে আহত হতে হয়েছে। তাই বড় ধরনের সংস্কার ছাড়া নির্বাচন অনুষ্ঠানের পক্ষে নন তারা। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সেই লক্ষ্যে কাজ করছে। সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বরাবরই বলে আসছেন, মোটা দাগে কিছু সংস্কার শেষ করে 2026 সালের জুনের মধ্যেই একটা সর্বমহলের গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া হবে। দেশের সবচেয়ে বড় দল বিএনপি এই সংস্কারের বিষয় নিয়ে সরাসরি দ্বিমত পোষণ করেনি, কিন্তু দলটির সিনিয়র কিছু নেতার বক্তব্যে ইদানিং নানা বিতর্ক তৈরি হয়েছে। এক্ষেত্রে খুদ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ চৌধুরী, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মির্জা আব্বাসের নাম সর্বাগ্রে উচ্চারিত হচ্ছে। বিপ্লব সফল হওয়ার পরে এসব নেতা কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই এর ক্রেডিট দিয়েছেন ছাত্রদের। রিজভী তো তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কেঁদে কেঁদে বলেছিলেন, ছাত্ররা এই জাতিকে ফেসিবাদের কবল থেকে মুক্তি দিয়েছে, আর দেওয়াটাও তো স্বাভাবিক, কারণ বছরের পর বছর আন্দোলন করেও দলটি হাসিনা সরকারকে কাবু করতে পারেনি, বরং অনেক ক্ষেত্রে তাদের ভুল ও সিদ্ধান্তহীনতার কারণে ফেসিবাদের শাসন পাকাপোক্ত হয়েছে। ছাত্রদের নেতৃত্বে অভ্যুত্থান সফলের পরই দলটির নেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গৃহবন্দী থেকে মুক্ত হয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অসংখ্য নেতাকর্মীর নামে করা হাজার হাজার
হাজার রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে। সেই সঙ্গে সারা দেশে মুক্তি পেয়েছে লাখ লাখ নেতাকর্মী, এমনকি যে সালাউদ্দিন আহমেদ এখন শিক্ষার্থীদের বিপক্ষে কথা বলেছেন, তিনিও কয়েক বছর পর জুলাই অভ্যুত্থানের পরে দেশে ফিরতে পেরেছেন। গণঅভ্যুত্থান সফলের পর গত বছরের 11ই আগস্ট সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, একবিংশ শতাব্দীর পৃথিবীতে এদেশে একটা নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে। অথচ রোববার তিনি বলেছেন, কেউ যদি এটাকে বিপ্লব বলতে চায় তাহলে আমি দুঃখ প্রকাশ করব। এটা কোনো সামাজিক বিপ্লব নয়। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, আপনারা যে অনির্বাচিত সরকার সেটা আমরা বারবার স্মরণ করিয়ে দেব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।